নমস্কার, সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা সিপিআইএম ত্রিপুরা পেজে এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বা পরবর্তী সময় এই আলোচনা শুনবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে হয় সমাজতন্ত্র নয় মৃত্যু। এই যে সংগ্রামী আওয়াজ, এই আওয়াজ আমরা শুনেছি আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ফিদেল কাস্ট্রো, শুনেছি কিউবার অন্যান্য বিপ্লবী নেতাদের মুখে, এবং কিউবার জনগণের সামগ্রিক যে সম্মিলিত যে কণ্ঠ, সেই কণ্ঠ হচ্ছে সমাজতন্ত্রের জন্য লড়ে যাব। এই লড়াইতে যদি আমাদের মৃত্যু হয় তাতেও ভালো, কিন্তু পুঁজিবাদকে, সাম্রাজ্যবাদের পুতুল সরকারের মতো কোনো সরকারকে, আমাদের দেশটাকে শোষণ করবার জন্যে কোনো শক্তিকে আমরা বসতে দেব না। এই হচ্ছে এই আওয়াজের মূল যে কথাটা। অর্থাৎ আজকের দিনটাকে গোটা পৃথিবীতে, আমাদের দেশেও কিউবার বিপ্লবের, সমাজতান্ত্রিক বিপ্লবের শুরুটা যেভাবে হয়েছিল, অন্তত মাইলস্টোন হিসেবে 1953 সালের 26শে জুলাই ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিছু যুবক, কিছু সংগ্রামী যোদ্ধা, তারা তখনকার বাতিস্তা সরকার, আমেরিকার পুতুল সরকার, এই পুতুল সরকারকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মানকাটা দুর্গ আক্রমণ করে। যদিও এই আক্রমণ ব্যর্থ হয়েছিল, কিন্তু এই মানকাটা দুর্গ আক্রমণের ঠিক 5 বছর 5 মাস 5 দিন পর 1958 সালের ডিসেম্বরে বাতিস্তা সরকারের পতন ঘটে, বাতিস্তা পালিয়ে যায় এবং দেশের মানুষ ক্ষমতা দখল করে, ফিদেল কাস্ট্রো রাষ্ট্রপতি হন। তো এই দিনটা 68 বছর আগে যে ঘটনাটা ঘটল, এটাকে আমরা স্মরণ করব। দ্বিতীয়ত যে কারণে আমরা আজকের দিনটা পালন করতে চাই, সেটা হচ্ছে শুরু থেকে কিউবার জনগণের উপর কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবকে ধ্বংস করবার জন্যে মার্কিন সাম্রাজ্যবাদের যে ষড়যন্ত্র যেটা চলেছে, এই ষড়যন্ত্র আজকে প্রচণ্ড একটা অমানবিক রূপ গ্রহণ করেছে, যেখানে অতিমারির সময়তে ওষুধের অভাবে, খাদ্যের অভাবে, ভ্যাকসিনের অভাবে একটা প্রচণ্ড আর্থিক সংকট তৈরি করে জনগণকে বিদ্রোহী করে তোলা কিউবার বিপ্লবের বিরুদ্ধে, এই যে একটা পরিকল্পনা মার্কিন সাম্রাজ্যবাদের, এই পরিকল্পনা এখন রূপায়িত হচ্ছে এবং তাতে কিউবার জনগণ লড়ছেন
এই জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করতে আমরা আজকের দিনটা স্মরণ করব এবং দাবি জানাবো কিউবার উপর থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত তোলো, কিউবা দীর্ঘজীবী হোক, ভিভা কিউবা। তো প্রথম একটু বলি যে কিউবার যে লোকেশন, সে যেই জায়গাতে তার মানে ম্যাপের মধ্যে যেখানে আছে, অ্যাকচুয়ালি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের, ক্যারিবিয়ান সাগরের মধ্যে কতগুলো দ্বীপ, তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে কিউবা। মানুষ কত এখন? প্রায় 1.5 কোটি মানুষ। এবং এই কিউবার অবস্থানটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, যেটাকে আমরা ল্যাটিন আমেরিকা বলি, এই দুটো দেশের মাঝামাঝি জায়গাতে কিউবার অবস্থান। স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগত কারণে কিউবার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা মাটি থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। মার্কিন সাম্রাজ্যবাদের নাকের ডগায় সমাজতন্ত্র টিকে থাকবে, এইটা সাধারণভাবে ওরা চাইবে না, চায়নি এবং এখনও এটা চায় না। এখনই উত্তর আমেরিকা হচ্ছে শোষক, দক্ষিণ আমেরিকান কান্ট্রিগুলো হচ্ছে শোষিত। তাইলে শোষক এবং শোষিত এই বিভিন্ন দেশগুলোর মাঝখানে একটা দ্বীপ, যার খাদ্য নেই, যার শিল্প কলকারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, বাইরে থেকে সমস্ত জিনিসপত্র আনতে হয়। তার প্রধান হচ্ছে আয়ের উৎস হচ্ছে আখ চাষ করা, যেখান থেকে চিনি হয়, আর হচ্ছে পর্যটন। এই দুটো দিয়েই ওরা সমাজতান্ত্রিক নির্মাণের কাজ শুরু করে। এখন যেটা বলছিলাম যে মনকাটা দুর্গ আক্রমণ, এখন এই কিউবা প্রথম ছিল, এখানে কলম্বাস এসে পৌঁছন। কলম্বাস আসলে ভারত আবিষ্কার করবেন এরকম লক্ষ্য নিয়েই উনি এখানে এসে পৌঁছন। এবং কলম্বাস এখানে আসার পর থেকে এইটা বরাবর উপনিবেশে পরিণত হয়, কখনো স্পেনের, কখনো আমেরিকার, কখনো আমেরিকার পুতুল সরকার ওখানে কাজ করে যেতে থাকে। তো এই অবস্থাতে স্পেনের উপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রামে তিনি কমিউনিস্ট ছিলেন না, কিন্তু জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। হোসে মার্তি, তার নেতৃত্বে কিউবার জনগণ লড়াই করেন, লড়াই করে স্পেনকে সরান। স্পেনের বিরুদ্ধে আমেরিকাও যুদ্ধ করে, লড়াই করে, কিন্তু আমেরিকার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে স্পেনকে সরিয়ে আমেরিকার উপনিবেশে পরিণত করবে। সেই সুযোগ সরাসরি না পেলেও স্পেন সরে যাবার পরে যতগুলো সরকার কিউবাতে হয়েছে সবগুলোই ছিল আমেরিকার পুতুল সরকার। আমেরিকান কোম্পানিগুলো, আমেরিকান সংস্থাগুলো, তারা লুট করে নিয়েছে কিউবাকে, তার যাবতীয় প্রাকৃতিক সম্পদ যা ছিল সেগুলো লুট করে নিয়ে মার্কিন অর্থনীতিকে পুষ্ট করেছে।
এখন এই রকম একটা অবস্থাতে স্প্যানিশরা নাই, স্পেনের উপনিবেশ নাই, একটা স্বাধীন দেশ, কিন্তু আমেরিকার পিট্টু সরকার এখানে একটার পর একটা আসে, যারা মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেয়। এই অবস্থাতে 1952 সালে একটা নির্বাচন আয়োজন হয় দেশব্যাপী। এই নির্বাচনে অনেকেই দাঁড়ান এবং তাতে বাতিস্তা, যিনি অবসরপ্রাপ্ত সামরিক সার্জেন্ট, তিনিও দাঁড়ান নির্বাচনে দাঁড়িয়ে দেখলেন যে তিনি জিততে পারবেন না। তখন তিনি সামরিক বাহিনীর সহায়তায় ক্ষমতা দখল করেন। পেছনে আমেরিকা ছিল, CIA ছিল। ক্ষমতা দখল করে এই নির্বাচন প্রক্রিয়া বাতিল করে দেন, একটা স্বৈরাচারী রাজত্ব কায়েম করেন। এইটা কিউবার তখনকার যে জনগণ, সেই জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে। এই রকম একটা অবস্থাতে নতুন কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট আমাদের ফিদেল কাস্ট্রো, তিনি এবং তার নেতৃত্বে কিছু যুবক, একেবারে কম ছিল না, প্রায় 100 তারা মিলে এই মানকাটা দুর্গ আক্রমণ করেন। বাতিস্তা সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে, স্বৈরাচারকে পরাস্ত করার লক্ষ্যে, একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে। ফিদেল কাস্ট্রো তখন কমিউনিস্ট ছিলেন না, কমিউনিস্ট পার্টি ছিল কিন্তু তিনি তার মেম্বার ছিলেন না। এই লড়াইতে আক্রমণ করলেন ঠিকই আছে, কিন্তু এই লড়াইতে তারা পরাস্ত হলেন। বিদ্রোহীরা, ফিদেল কাস্ট্রোরা পরাস্ত হলেন, তারা গ্রেপ্তার হলেন। তাদের সহযোদ্ধারা পাবলিক যে ট্রায়াল, সেই ট্রায়ালের সম্মুখীন হয়, বিচারের সম্মুখীন হয়। তাতে 15 বছরের জেল হয়। রাজনৈতিক অনেক বন্দী জেলখানায় আবদ্ধ হয়। ফিদেল কাস্ট্রো জেলখানায় এই শাস্তিটা পান 15 বছরের। যদিও সেই সময় আন্তর্জাতিক যা পরিস্থিতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র তার পক্ষে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ তার বিপক্ষে একটা আন্তর্জাতিক যে পরিবেশ, অনুকূল পরিবেশ ছিল সমাজতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তাতে আন্তর্জাতিক চাপে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় বাতিস্তা সরকার 2 বছর পরে, দ্যাট ইজ 1955 সালে ফিদেল কাস্ট্রো সহ সমস্ত রাজনৈতিক বন্দীরা মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে ফিদেল কাস্ট্রো চলে যান মেক্সিকোতে নতুন করে শক্তি অর্জন করার জন্যে, এবং এই মেক্সিকোতে কিউবানরা যারা ছিলেন, ওখানকার সংগ্রামী বন্ধুরা যারা ছিলেন, কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ হয়। তাতে মিলে তিনি একটি জাহাজে করে, একটি নৌকা করে, এটা জাহাজ বলা ঠিক হবে না, একটা নৌকো করে কিউবাতে, গ্রানমাতে তিনি আসেন বাতিস্তা সরকারের বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়ে। এই সময়তে রাউল কাস্ট্রোর সঙ্গে ছিলেন, চে গুয়েভারার সঙ্গে ছিলেন। তারা খুব বেশি লোক ছিল না, 82 জন।
তারা খুব গোপনে আসেন, কিন্তু গোপনে আসলেও ওরা যখন সমুদ্র চরে পৌঁছান, সমুদ্র তটে, এবং সেখান থেকে তাদের লক্ষ্য ছিল সিরিয়া মারাস্তা, একটা পর্বত আছে, সেখানে গিয়ে আশ্রয় নেবেন এবং সেখান থেকে গেরিলা যুদ্ধ পরিচালনা করবেন। এই সময়টাতে এসে নামলেন, তারপরে পাহাড়ে উঠবেন, এই সময়টায় তাদের উপরে আক্রমণ হয়। বহু কমরেড বা যোদ্ধা তারা সেখানে নিহত হন, আহত হন। তবুও কিছু যোদ্ধা তারা রয়ে যান ওই জায়গায়, আপনার ইয়েতে সিয়েরা মাস্তা পাহাড়ে। ওখানে গিয়ে ওখানকার যে অধিবাসীরা আছে তাদেরকে সংগঠিত করেন এবং নানান জায়গায় ওখান থেকে কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে এবং অন্যান্য কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো ছিল, এই সমস্ত শক্তিগুলোর সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয় এবং শহরের মধ্যেও হাভানা, সান্তিয়াগো, এই সমস্ত শহরে যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা সাংবাদিক ছিলেন, যারা সাহিত্যিক ছিলেন, এরকম অসংখ্য বন্ধু ভাবাপন্ন মানুষজন ফিদেল কাস্ট্রো, রাউল কাস্ট্রো, চে গুয়েভারার নেতৃত্বে এই যে সংগ্রামী আন্দোলন, এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহের পক্ষে তারা দাঁড়ান। শহরে মিলিট্যান্ট গ্রুপ তৈরি হয়, গ্রামের মধ্যেও গেরিলা বাহিনী তৈরি হয়। এই কাজগুলো খুব সহজ ছিল না। তো যেহেতু খুব দৃঢ় মনোভাব নিয়ে তারা এগোচ্ছিলেন, একটা লক্ষ্য সামনে রেখে, কমিউনিস্ট পার্টি, বামপন্থী ইত্যাদি শক্তিগুলো তারাও এই কাজে সাহায্য করেন। যদিও 58 সালের মাঝামাঝি সময়তে কমিউনিস্ট পার্টি, ওই বামপন্থী আর একটা দল, ওরা সরাসরি প্রত্যক্ষ সশস্ত্র লড়াইতে অংশগ্রহণ করেন। এর আগে তারা নানাভাবে এই বিপ্লবী আন্দোলনকে সাহায্য সহযোগিতা করে গেছেন। তো যাই হোক, 1957 সালের শেষ দিক থেকেই ছোটোখাটো সাফল্য গেরিলা যুদ্ধে তারা আসতে শুরু করেন, সাফল্য লাভ করতে শুরু করেন এবং 1958 সালের এপ্রিল মাসে এসে গোটা দেশে একটা সাধারণ ধর্মঘট ডাকেন। এই সাধারণ ধর্মঘট বাস্তবে ব্যর্থ হয়, কারণ ট্রেড ইউনিয়নগুলো সাধারণ শ্রমিকদের মধ্যে কমিউনিস্টদের প্রভাব বা এই আন্দোলনের প্রভাব থাকলেও নেতৃত্ব ছিল যারা বাতিস্তা সরকারের পক্ষের লোকরাই নেতা ছিলেন, কিংবা প্রো আমেরিকান নেতারা, তারা ট্রেড ইউনিয়নগুলো পরিচালনা করতেন, যার ফলে এটা ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে বাতিস্তা সরকার মনে করল এই হচ্ছে সময়, একটা ট্রিমেন্ডাস ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করে এই বিপ্লবীদের, এই বিদ্রোহীদের দমন করার জন্যে গোটা দেশব্যাপী প্রায় 10,000 সেনা, তার মধ্যে আপনার সমতল বাহিনী আছে, স্থল বাহিনী, তারপরে আছে আপনার আর্টিলারি আছে, কামান, তাকে সাহায্য করেছে নৌবাহিনী, তাকে সাহায্য করেছে নেভেল ফোর্স। এইভাবে প্রচণ্ড আক্রমণ সেখানে সংগঠিত করে। এই আক্রমণের মুখে
এটা একটা পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় কিন্তু বিপ্লবীরা তারা সফল হন, কারণ সাধারণ জনগণের মধ্যে তাদের গণভিত্তি দারুণভাবেই শক্তিশালী ছিল, ব্যাপক বিস্তার লাভ করেছিল। অনেকের ধারণা যে কয়েকজন মানুষ হলেই বিপ্লব করা যায়, ফিদেল কাস্ট্রো এরকম করেছেন, চে গুয়েভারা এরকম করেছেন, রাউলরা এরকম করেছেন, ঘটনা তা না। হ্যাঁ, উদ্যোগ কয়েকজন নিয়েছিলেন, ওখানকার বিশেষ পরিস্থিতিতে তারা ভূমিকা নিয়েছিলেন, কিন্তু জনগণের সমর্থন ছিল প্রধান। এটাকে সংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে গেরিলা যুদ্ধ তৈরি করবার জন্যে, যোদ্ধা তৈরি করবার জন্যে, কৌশল শেখাবার জন্যে ব্যাপক উদ্যোগ তাদের অ্যাকচুয়ালি গ্রহণ করতে হয়। তো যাই হোক, জনগণের সমর্থন পুষ্ট হওয়ার ফলেই সেই আক্রমণ মোকাবেলায় সক্ষম হন এবং মাত্র 900 জনের মতো বিপ্লবী তারা অন্যদের সমর্থন নিয়ে, স্থানীয় যারা মিলিটেন্ট ছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে গোটা দেশে পেছন থেকে হামলা করো, গেরিলা কায়দা যা আছে সেই আক্রমণ তারা সংগঠিত করেন। এবং একটা সময় দেখা যায় যে বাতিস্তার সেনাবাহিনী তারা সাদা পতাকা দেখায়, আত্মসমর্পণ করতে চায়, যদিও শেষ পর্যন্ত তারা বিট্রে করে। তো বিট্রে করলেও এই সময়তে বাতিস্তা দুর্বল হয়ে যায়। তখন বাতিস্তা সরকারের যে তাদের যে সেনাবাহিনীর যে প্রধান, এই প্রধান একটা অভ্যুত্থান সংগঠিত করেন, বাতিস্তাকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতায় বসতে চান। এরকম একটা অভ্যুত্থানকে মোকাবেলা করতে গিয়ে ফিদেল কাস্ট্রো এবং তার বন্ধুরা তারা হাভানার দিকে রওনা হন এবং হাভানার দিকে রওনা হয়ে তারা এই অভ্যুত্থানকে তারা দমন করেন। বাতিস্তা পালিয়ে যায়, এরা অ্যারেস্টেড হয়, গ্রেপ্তার হয় প্রতি বিপ্লবীরা, এবং জনগণ 1958 সালের ডিসেম্বরের দিকে বিপ্লবীরা অর্থাৎ জনগণ কিউবার শাসনভার দখল করেন। এই হচ্ছে ইতিহাস সংক্ষিপ্ত আকারে। বহু কমরেডকে জীবন দিতে হয়েছে, 20,000-এরও বেশি মানুষ, বন্ধু, সহযোদ্ধা তাদের শহীদ হতে হয়েছে। এর মধ্য দিয়ে মার্কিন মদতপুষ্ট বাতিস্তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং সাম্রাজ্যবাদী স্বার্থের বিরুদ্ধে ফিদেল কাস্ট্রো এরা জয়লাভ করেন। যাই হোক, 1959 সালের প্রথম যে 9 মাস, এই প্রথম 9 মাস প্রায় 1,500 ডিক্রি জারি করে নতুন সরকার, বিপ্লবী সরকার, নতুন আইন জারি করে। সেগুলোর মধ্যে ধরুন উল্লেখযোগ্য হচ্ছে সেনাবাহিনী কিংবা সরকারের মধ্যে যারা বাতিস্তা সরকারের পক্ষের লোক ছিল কিংবা আমেরিকান বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখত, এদেরকে পার্জিং করা, এদেরকে সরিয়ে দেওয়া। তারপরে আপনার বিদ্যুতের দাম কমানো, শহর এলাকায় এই যে বাড়ি ভাড়া, এই ভাড়া কমানো ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে। তারপরে হচ্ছে যাদের মজুরি কম, মজুরি বাড়ানো, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই সময়তেই প্রথম ভূমি সংস্কার, প্রথম যে আইন,
সেই আইন কিউবার সরকার ডিক্রি করে চালু করে। এটাতে আমেরিকা খেপে যায়। টেলিফোন চার্জ কমানো হয়। টেলিফোন কোম্পানি আমেরিকার, ওরা প্রথম আইন মানতে চাইল না। তার পরিপ্রেক্ষিতে কিউবার বিপ্লবী সরকার আইন মানতে বাধ্য করল, তাদের জরিমানা করল এবং একটা সময় হুমকি দিল রাষ্ট্রায়ত্ত করে নেওয়া হবে যদি আমার আইন না মানো। তাতে আমেরিকা খেপে যায়। তারা প্রকাশ্যে এই সমস্ত সংস্কারের বিরুদ্ধে বা এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কিউবার নতুন সরকারের তারা বিরুদ্ধাচরণ করে এবং সেপ্টেম্বর মাসে এসে কিছুদিনের জন্য কিউবা থেকে আমেরিকা তার যে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়। কিসের প্রতিবাদে? না, ভূমি সংস্কার যে আইন করেছে সেই আইনের প্রতিবাদে, এটা বাতিল করবার দাবিতে ক্ষোভ দেখানোর জন্য, তাদের বিরোধিতা বোঝানোর জন্য 15 দিনের মতো তাকে ডেকে এখানে নিয়ে আসে। শুধু এইটা না, প্রায় ধরুন সেপ্টেম্বরের পর থেকে আমেরিকার শেষ মাথাটা হচ্ছে ফ্লোরিডা, কিউবার কাছাকাছি। এই ফ্লোরিডাতে অনেক কিউবান শোষক তারা পালিয়ে যায়। তাদেরকে ব্যবহার করে আমেরিকান অফিসিয়ালরা, সিআইএ, ওখান থেকে সশস্ত্র হামলা কিউবার মাটিতে তারা শুরু করে। একদিকে হচ্ছে আমেরিকান রেডিও, একদিকে আমেরিকান টেলিভিশন, আমেরিকান লিফলেট, কিউবার জনগণকে বিভ্রান্ত করবার জন্য এই সরকারের বিরুদ্ধে। এইটা যেরকম চলতে থাকে, তেমনি যে নাশকতামূলক কাজ করব, সশস্ত্র হামলা চালানো, এই কাজ বিশ্বাসঘাতক কিউবানদের দিয়ে, যারা আশ্রয় নিয়েছিল ফ্লোরিডাতে আমেরিকাতে, এই কাজ ওরা চালাতে থাকে। এইটা আজকেও, এটা বন্ধ হয়ে গেছে ঘটনা না, এটা আজকেও রয়েছে। এরা আমেরিকা কি চেয়েছিল? আমেরিকার আকাঙ্ক্ষা ছিল সেই ধরুন 1823 সালে, অনেক দিন আগে, আমেরিকান স্বরাষ্ট্র সচিব তিনি বলেছিলেন যে কিউবা আমার কোলে এসে বসবে অটোমেটিক্যালি, এবং পাকা আম বাতাসে যেরকমভাবে পড়ে সেরকমভাবেই মাটিতে পড়বে, আমার কোলে পড়বে। এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। তারপরে দেখা গেল যে না, হচ্ছে না। কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো, তাকে 600 বারের উপরে খুন করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল। জানেন এটা সবাই, সিআইএ করেছিল। কারণ তাদের ধারণা ছিল যে ফিদেল কাস্ট্রোকে সরাতে পারলেই কিউবাতে বিপ্লব ধ্বংস হয়ে যাবে। তারা মার্কিন সাম্রাজ্যবাদীরাই খুন করে চে গুয়েভারাকে নৃশংসভাবে। তো চে গুয়েভারা রাষ্ট্রপতি হিসাবে থেকে যান দীর্ঘ সময়। তারপরে রায়াল কাস্ট্রো এখন নতুন করে আরেকজন কমরেড নেতৃত্বে এসছেন, কিউবান কমিউনিস্ট পার্টির নেতা। আমেরিকা আশা করেছিল যে সোভিয়েত ইউনিয়ন যখন বিপর্যস্ত হয়, বিপর্যয় ঘটে সমাজতন্ত্রের, সেই সময়তে কিউবা ধ্বংস হয়ে যাবে, সমাজতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এটা ঘটনা যে কিউবা অনেকটাই সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে খাদ্য, জ্বালানি এগুলো আমদানি করত, সাহায্য পেত নানাভাবে। ন্যাচারালি এই আশা করাটা অস্বাভাবিক কিছু না। সোভিয়েত গেল, সোভিয়েতের বিপর্যয় ঘটল, একটু সমস্যার মধ্যে পড়ল কিউবা। খাদ্য সংকট দেখা দিল, তেল সংকট দেখা দিল। তবুও তারা কিছু পদক্ষেপ তারা গ্রহণ করলেন সরকার। শুধু আখ চাষ না,
এটা মানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিভাবে উৎপন্ন করা যায় তার জন্য চেষ্টা চরিত্র শুরু করলেন সোভিয়েত বিপর্যয়ের পরে। তাতে কিছুটা সাফল্যের মুখ খাদ্যের দিক থেকে কিউবা দেখতে শুরু করেছিল। এই অবস্থাতে কিউবার উপরে ফিদেল কাস্ট্রো মারা গেলেন। ফিদেল কাস্ট্রো মারা যাওয়ার পরে নানাভাবে অপপ্রচার চালিয়ে কিউবার জনগণকে বিক্ষুব্ধ বা কনফিউজড করা, কিউবার কমিউনিস্ট সমাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার যে দুঃখ ইত্যাদি এগুলোকে বাড়িয়ে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এবং আমেরিকার ধারণা ছিল যে ফিদেলের পরে নেতৃত্ব নিয়ে গোলমাল হবে এবং এই দেশ ধ্বংস হয়ে যাবে, সমাজতন্ত্র থাকবে না, পুঁজিবাদ এখানে কায়েম করা সম্ভবপর হবে। সেটা হলো না। এরপরে 1960 সালে আমেরিকা একটা মেমোরেন্ডাম ঘোষণা করে কিউবার এই প্রো সমাজতান্ত্রিক যে সমস্ত কার্যকলাপ তার বিরুদ্ধাচরণ করে সেই সময় থেকে অবরোধ জারি করা হয়, অর্থনৈতিক অবরোধ, কখনো একটু ঢিলা করা, কখনো একটু কঠোর করা। এই অবরোধ 1960 সাল থেকে চলছে। রাষ্ট্রসংঘে বারে বারে এই অবরোধের বিরুদ্ধে অধিকাংশ রাষ্ট্র, তখন ভারত সহ জোট নিরপেক্ষ দেশগুলো, তারা বারে বারেই চেষ্টা করেছেন এই অবরোধ প্রত্যাহার করতে আমেরিকাকে বাধ্য করার জন্য। কিন্তু আমেরিকার ভেটো পাওয়ার আছে, ভেটো দিয়ে অধিকাংশ দেশের কিউবার প্রতি যে সংহতি জ্ঞাপন এবং অবরোধ প্রত্যাহার করবার জন্যে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা, এইটা থেকে আমেরিকাকে রক্ষা করে। ইসরায়েল আছে, এরকম 3-4টা দেশ আছে যারা বরাবর আমেরিকার সঙ্গে, বাকিরা অবরোধ প্রত্যাহার করার দাবিতে অনড় আজকেও। এখন সর্বশেষ যেটা ট্রাম্পের শাসনে, ডোনাল্ড ট্রাম্প অতি দক্ষিণপন্থী, পারলে পিষে মারতে চেয়েছিল কিউবাকে, অবরোধ আরও শক্তিশালী করে। নানান রকম আইন, 111 নম্বর ধারা, এর উপরে আরও 243টা পদক্ষেপ, অবরোধ সংক্রান্ত পদক্ষেপ কিউবার বিরুদ্ধে লাগু করে ট্রাম্প প্রশাসন। জো বাইডেন মার্কিন নির্বাচনের সময়, প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি বলেছিলেন যে এতটা অমানবিক তিনি হবেন না, পর্যালোচনা করে দেখবেন। কিন্তু এখন পর্যন্ত বাইডেনও একই রাস্তা অনুসরণ করে কিউবার বিরুদ্ধে অবরোধ জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা কোনো রকম মানবিক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন না। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে খাদ্য আমদানি বন্ধ। কে খাদ্য নেবে? আমেরিকান কোনো কোম্পানি হবে না। আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে কোনো দেশ, কোনো কোম্পানি, সেও খাদ্য দিতে পারবে না। যদি দেয় তাইলে তাদের উপরে অবরোধ তৈরি করা হবে। কিউবার যেগুলো রপ্তানি হয় অল্প কিছু, সেই রপ্তানিও বন্ধ, কেউ কিনতে পারবে না। কিউবার মেডিসিন, কিউবার ডাক্তার, কিউবার স্বাস্থ্য পরিষেবা এই অতিমারির সময়তে এতটাই
ভ্যাকসিন তৈরি করতে গেলে উপাদান লাগে, এগুলো সবটা কিউবাতে নেই, বাইরে থেকে আনতে হয়। ওষুধ তৈরি করতে গেলে ইনগ্রেডিয়েন্ট আনতে হয়, বাইরে থেকে উপাদান আনতে হয়। এমনকি ভেন্টিলেটর পর্যন্ত আনা যাবে না, বাইরের কোনো ভ্যাকসিন আসতে পারবেন না। ভ্যাকসিন তৈরি করতে গেলে নানান ব্যাপার আছে, সেগুলো পর্যন্ত নিষেধাজ্ঞার অধীনে চলে এলো। একমাত্র চীন ভেন্টিলেটর দিয়ে সাহায্য করেছে, মেডিসিনের নানান উপাদান, এমনকি ভ্যাকসিনের নানান উপাদান দিয়ে সাহায্য করেছে, যাতে করে এই কঠিন পরিস্থিতির মধ্যেও, অমানবিক অবরোধের মধ্যেও পাঁচটা ভ্যাকসিন কিউবা তারা তৈরি করেছে। 2টো অলরেডি তারা ব্যবহার করছে, আরও 3টা লাইনে আছে, ট্রায়ালের মধ্যে আছে। এবং তাদের ডাক্তাররা, চিকিৎসকরা বহু দেশে তারা এখনও আছেন, চিকিৎসা করছেন। ইভেন ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে ইটালি অন্যতম অতিমারি মোকাবেলার ক্ষেত্রে কিউবার চিকিৎসকরা, ডাক্তাররা, তাদের নার্সিং স্টাফ, মেডিসিন, এগুলো দিয়ে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতালি কিন্তু এই সাহায্য গ্রহণ করেছে। এবং নানাভাবে, শুধু ইতালি না, এখানে চীন তো আছেই, রাশিয়া আছে, এদিকে বলিভিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, এরকম নানান দেশ নানাভাবে সাহায্য করেছে। এবং কিউবাও ভ্যাকসিন দেওয়া, ঔষধ দেয়া, ডাক্তার দেয়া ইত্যাদি কাজে সে আগের মতোই ভূমিকা সেখানে গ্রহণ করছে। এখন এই অবস্থার মধ্যে ব্রাজিলে, পেরুতে, হন্ডুরাসে এরকম কয়েকটা জায়গায় সামরিক অভ্যুত্থান ঘটল। এই সময়তে কিউবার ডাক্তারদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তারা চলে এলেন, পরে অবশ্য যাচ্ছে। এখন ব্রাজিলে তো ব্যাপক গণ আন্দোলন হচ্ছে, কারণ ওখানে প্রচুর লোক মারা গেছে। ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিল, সেই ব্রাজিলে অতি দক্ষিণপন্থী সরকার, বামপন্থীদের হটিয়ে। তো কিউবা, তার যে বিপ্লব, তার যে এগিয়ে চলার যে সংগ্রামী পথ, এটা গোটা ল্যাটিন আমেরিকাকে, দক্ষিণ আমেরিকাকে উৎসাহিত করেছে। এবং প্রতিটা দেশের, যেখানে আমেরিকার বা ইউরোপিয়ান উন্নত দেশগুলোর যে পুতুল সরকার ছিল, যারা ওই সমস্ত দেশের, উন্নত দেশের কোম্পানিগুলোকে মাটির নিচে, মাটির উপরের সমস্ত সম্পদকে লুট করবার সুযোগ করে দিত, এইটা কিউবার উপস্থিতি নিশ্চিতভাবেই একটা বামপন্থী ধারা তৈরি করেছে। বিভিন্ন দেশে বামপন্থী সরকার তৈরি হয়েছে, মাঝখানে উলটপালট কিছু হলেও আবার নতুন করে বামপন্থীরা সেখানে জয়লাভ করছেন। নয়া উদারবাদের বিকল্প নিজের পায়ে দাঁড়ানোর একটা অর্থনীতি গড়ে তুলবার জন্য চেষ্টা করছেন। এই অবস্থার মধ্যে কিউবার আরেকটা আয়ের ব্যবস্থা হচ্ছে ট্যুরিজম। এখন বাইরে থেকে লোক না আসলে পরে কিউবার আয় কী করে হবে? এরোপ্লেন সংস্থাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে, এই দিয়ে একটা চলে মাত্র, তাতে আসা বন্ধ হয়ে গেল। পর্যটক না আসার ফলে পর্যটন থেকে ইনকাম বন্ধ হয়ে গেল। পেট্রোপণ্য, এই পেট্রোপণ্য বাইরে থেকে আনাটা খুব কঠিন হয়ে গেল।
পেট্রোপণ্যের অভাবে কি দাঁড়ালো? দেশের ভেতরের যানবাহন ব্যবস্থা গোলমাল হয়ে গেল। তারপরে এগুলো দিয়ে তাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, পাওয়ার জেনারেশনের ব্যবস্থা, এই পাওয়ার জেনারেশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেল, যার ফলে একমাত্র হাসপাতালের এলাকা যেগুলো আছে, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলোতেই একমাত্র বিদ্যুৎ গ্যারেন্টিড করা, এইটাই সরকার এখন করছে, যার ফলে বিশাল এলাকায় অন্ধকার। এবং এই যে মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে, খাদ্য নাই, তেল নাই, কারেন্ট নাই, যাতায়াতে অসুবিধা হচ্ছে, এগুলো একেবারে ভুল ঘটনা তা না, অনিচ্য ঘটনা তা না। যে কারণে কমিউনিস্ট পার্টি বলেছে মানুষের এই যে দাবি, মানুষের এই যে অধিকার এই উচ্চারণ করার, তার সমস্যা বলার, এটাকে আমরা অনার করব এবং তাদের সঙ্গে কথা বলবো। আমেরিকা কি করছে এবং বিভিন্ন দেশের প্রো আমেরিকান সমস্ত যে মিডিয়াগুলো আছে, এরা প্রচার করছে সমস্তগুলোই হচ্ছে প্রতি বিপ্লবী আন্দোলন। মানে কিউবার গভর্নমেন্টকে অপসারিত করবার জন্যে চীনে যেরকম তিয়ানিয়ানমেন স্কোয়ারের ঘটনা নিয়ে বলেছিল, ঠিক কিউবাতেও বিপ্লবের সমর্থনে হোক, মানুষের স্বতঃস্ফূর্ত তার যে স্থানীয় সমস্যা, এই সমস্যা নিয়ে দাবি দেওয়া হোক, এই সমস্তগুলোকে এরা কিউবান সরকারের বিরুদ্ধে আন্দোলন বলে বিকৃত করে প্রচার করবার চেষ্টা করছে এবং গোটা পৃথিবীব্যাপী কিউবা সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটা ঘটনা, কিউবার জনগণ, কিউবা অ্যাজ এ হোল সামগ্রিকভাবে কঠিন অবস্থার মধ্যে আছে। এত একদিকে হচ্ছে অর্থনৈতিক অবরোধ, আরেকদিকে হচ্ছে অতিমারি। গত আর্থিক বছরে তার 11% তার যে জিডিপি কমেছে, বৃদ্ধির হার কমেছে। তো ন্যাচারালি এই কঠিন অবস্থাতে এখনও কিউবা বলেছে হয় সমাজতন্ত্র নয় মৃত্যু, এখনও বলছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, অত্যন্ত আনন্দের কথা, উন্নত ধনতান্ত্রিক দেশগুলোর মধ্যে তো অবশ্যই গণতান্ত্রিক দেশগুলোতে জনগণ কিউবার প্রতি সংহতি ঘোষণা করছেন। কিউবা রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, কিউবার পার্টি তারা বলেছে আমরা সাহস পাচ্ছি। দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশ ভারত, যেই ভারত বরাবর অতীতে একদিকে হচ্ছে প্যালেস্টাইনদের ইস্যু, আরেক দিকে হচ্ছে কিউবান ইস্যু, অবরোধ প্রত্যাহার, এই ইস্যুতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই রাষ্ট্রসংঘের মধ্যে ভূমিকা গ্রহণ করেছে। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে, একদিকে আমেরিকার অবরোধের বিরুদ্ধে। আজকে বলা যায় প্রো আমেরিকান গভর্নমেন্ট, নিউ লিবারেল ইকোনমির অনুসরণকারী এই যে মোদি সরকার, বিজেপি সরকার, আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার সরকারিভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, একটা নিন্দা করেনি, একটা আবেদন করেনি, একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কারণ আমেরিকার জোট সঙ্গী হচ্ছি আমরা ভারত। বিজেপি সরকার এই জায়গায় ভারতের বিদেশ নীতিকে নিয়ে এসছে। ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ, গণতান্ত্রিক মানুষ, শান্তিকামী মানুষ, কমিউনিস্ট হন বা না হন,
কিউবার জনগণের উপরে এই যে অমানবিক হামলা, কিউবাকে না খাইয়ে মারার এই যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদের দিক থেকে, কিউবার মানুষ লড়ছেন, গোটা বিশ্বব্যাপী মানুষ তার সমর্থনে দাঁড়িয়েছে। ভারত সরকারের দাঁড়ানো উচিত। আমাদের দেশের জনগণ অতীতেও দাঁড়িয়েছে। খাদ্য বোঝাই জাহাজ নিয়ে কমরেড হরকিষাণ সিং সুরজিৎ, ছেলেমেয়েরা, ছাত্ররা সংগ্রহ করেছে কাগজ কলম, এগুলো সংগ্রহ করেছে, এগুলো জাহাজ বোঝাই করে কিউবাতে পৌঁছে দেওয়া হয়েছিল সেই দিন। আজকের দিনে আমাদের ভারতবর্ষে বিভিন্ন গণতান্ত্রিক শক্তি, সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি, শান্তিকামী মানুষ, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, কিউবার পাশে দাঁড়ান, ভারতবর্ষের সরকারকে বাধ্য করুন কিউবাকে সাহায্য করার জন্য। মার্কিন সাম্রাজ্যবাদের বশংবদ ভৃত্য হয়ে আমরা থাকব না। আমরা প্রতিটি স্বাধীন সার্বভৌম দেশ তার নিজে বাঁচার যে অধিকার, সে অধিকারকে কোনোভাবেই খর্ব করা চলবে না। কিউবা থেকে অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদকে অবরোধ প্রত্যাহার করতে হবে, কালো হাত প্রত্যাহার করতে হবে এবং কিউবায় সমাজতান্ত্রিক অর্থনীতি নির্মাণের যে কাজ চলেছে, এই কাজকে জোরদার করবার সুযোগ জনগণ পাবে, সেখানকার সরকার পাবে। তার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাপ সৃষ্টি হচ্ছে। আমরাও এই চাপ সৃষ্টি করবার জন্যে, তাদের প্রতি সংহতি জানাবার জন্যে আজকের এই দিনটা আমরা পালন করছি। ধন্যবাদ।